নতুন বাংলাদেশ গড়তে জবাবদিহির পাশাপাশি নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ধারা। গণমাধ্যম সম্পাদকদের সাথে মতবিনিময়ে বললেন তারেক রহমান। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। ভোটের দিনের আইন শৃঙ্খলা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, সিলেটে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। কাউকে আটকের পর থানা ঘেরাও করা হলে অথরিটি নিশ্চিত সম্ভব নয়, মন্তব্য আইজিপির। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ 3 জন আটক। মানিকগঞ্জ গাজীপুরে ডিবির অভিযান। কুমিল্লার 18টি থানায় নেই পর্যাপ্ত সরকারি যানবাহন। 24-এর আন্দোলনে পুড়িয়ে দেয়া হয় 30টি গাড়ি। টহলের জন্য ভাড়া নিতে হয় সিএনজি অটোরিকশা। আমাদের এখানে সরকারি যানবাহনের সংকট থাকায় আমরা মূলত বাইরের থেকে পাবলিক যে সিএনজিগুলো ভাড়া চালিত এগুলো নিয়ে আমরা এলাকা দেশের লালমা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি। তীব্র শীত আর ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভোলার বোরা বীজতলা। ঋণ নিয়ে ক্ষতির শঙ্কায় কৃষক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ কৃষি বিভাগের। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হতে হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা। সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল দেখা গেছে। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, সমস্যা ছিল, সমস্যা আছে, তবে অবশ্যই 5 আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা 5 আগস্ট সবাই দেখেছে, সেটাও উল্লেখ করেন তারেক রহমান। তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়, সেই আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে যে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। কনক সরোয়ার, তার অপরাধ ছিল তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে তারা সফল হতে পারবে না। জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের ইউসুফপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন কুমিল্লার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেজন্য এনসিপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ভোট চুরি করে ক্ষমতায় এলে তাদেরকে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন হাসনাত। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না। আমরা কি ভোট চুরি হতে দিব? আমরা স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী, অভিযুক্ত শুটার ও হত্যাকাণ্ডের সহযোগী একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে মানিকগঞ্জ
ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিল্লা ও জিন্নাত সহ 3 জনকে আটক করা হয়। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার 3 দিনের মাথায় 3 জনকে আটকের খবর দিল আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোসাব্বির হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক 2 জনের নাম জিন্নাত ও বিল্লাল। আটক অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক 3 জনের মধ্যে 2 জন সরাসরি হত্যায় অংশ নেয়, আরেকজন পরিকল্পনাকারী। আটকদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে ডিবির টিম। সেই সাথে এই হত্যার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে বলে ডিবি থেকে জানানো হয়। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। এই ঘটনার পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে অনীহা দেখাচ্ছে, এমন অভিযোগ তুলেছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। বলেন, শহীদ ও আহতদের পরিবারকে আইনি সহযোগিতা দিতে সরকার ব্যর্থ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের হত্যার বিচারের দাবি জানান। সারা দেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিও জানান। বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়ে দেশকে অন্যায় আর জুলুমের অবসান ঘটিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, সেই শহীদদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। যদি আপনারা এই বঞ্চিত মানুষের অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণঅভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না। আমরা চাই শহীদ পরিবারকে সুচিকিৎসা এবং আহত পরিবারকে সুচিকিৎসা সরকার নিশ্চিত করুক। এখনো অনেক আহত তাদের মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছে। শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটে এই মন্তব্য করেন তিনি। এদিকে রংপুরে আইজিপি বাহারুল আলম বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্বাধীন কর্তৃত্ব প্রয়োজন। কাউকে আটকের পর থানা ঘেরাও করা হলে পুলিশের অথরিটি নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে টার্মিনালটি পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোটের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি। দুশ্চিন্তার কোনো কারণ নাই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন। উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনের উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি। নির্বাচন কমিশন ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে বলেও জানান উপদেষ্টা আদিলুর। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের আগামী 100 বছরের জন্য যেটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। এদিকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করার জন্য পুলিশের স্বাধীন কর্তৃত্ব প্রয়োজন। কাউকে আটক করলে যদি থানা ঘেরাও করা হয় তাহলে পুলিশের অথরিটি নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রংপুর পুলিশ লাইন্সে এক সভা শেষে এই মন্তব্য করেন তিনি। আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানা থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আইজিপি বলেন, পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে এখনো পর্যন্ত 1330টি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে 13 ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন দেশীয় বিদেশি 251টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ঝুঁকিতে থাকা 24,000 ভোট কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ক্রয়ের কার্যক্রম চলছে বলেও জানান পুলিশ প্রধান। গতকালের হিসাবে 1333 ছিল। আমরা আপনার ইন ডজনস, শত আমরা উদ্ধার করতে পারছি না। 1-2টা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো
উইদিন দিস টাইম সেটা হয়তো বা সম্ভব হবে না। এছাড়া 1,30,000 পুলিশকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 20 তারিখের মধ্যে 1.5 লাখের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলেও জানান বাহারুল আলম। জারিন অর্নি, যমুনা নিউজ। ভোলায় বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে লালমোহন উপজেলার রামগঞ্জে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গতকাল জুমার নামাজের আগে জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা ও গালিগালাজ করে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিএনপি ও বিডিপি পৃথক প্রেস ব্রিফিং করে হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত 60টি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না 9টি দল। আবার অংশগ্রহণকারীদের মধ্যে 29টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে 1 থেকে সর্বোচ্চ 20টি আসনে, আর 100 আসনে প্রার্থী দিতে পেরেছে কেবল 5টি দল। যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দল। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থীর সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন তারা। লাভলি বিথির রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত 3 জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক। অংশগ্রহণমূলক ছিল না 2014 ও 24 নির্বাচন। এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি, জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। 18 সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে নেই জাসদ ছাড়া 14 দলের শরিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত 60টি দলের মধ্যে ভোটের মাঠে নেই 9টি দল। নতুন পুরনো 23টি দলের প্রার্থীর সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। বিএনপি 331টি, জামায়াত ইসলামী 276টি, জাতীয় পার্টি 224টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে প্রার্থী দিয়েছে। 100 আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ। তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল। মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। তারপরে অনেকে নাম ফুটানোর জন্য করে, অনেকে জাস্ট একটা খেলা হিসাবে নেয় এটাকে। অ্যাটলিস্ট তো 30টা, অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল। খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই। 1টা, 2টা, 3টা, 4টা, এর বাইরে তো নাই। রিয়েল রাজনৈতিক দলের যেরকম কর্মকাণ্ড দেখা যায়, তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না। তাদের মতে দল নিবন্ধনের আগে শর্ত পূরণ করলেও একটা সময় নিয়মিতভাবে শর্তগুলো বজায় রাখে না। এরকম ধরনের রাজনীতি দলের তো কোনো লাভ হচ্ছে না, সমাজে কোনো লাভ হচ্ছে না, দেশেরও লাভ হচ্ছে না। তারা আদতে কার্যক্রম মাঠ পর্যায়ে করে কিনা যদি ভিজিট করতে থাকে 1 বছর পর, বছরে একবার করে এই সময় ভিজিট হবে, এটা একদম বিধিমালার মধ্যে যদি উল্লেখ থাকে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা স্বেচ্ছাই হোক বা এই চাপে পড়ে হোক তাদের কার্যক্রম বা অফিস আদালত ঠিক রাখবে। এবার জোটে নির্বাচন করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আছে। তাই আদর্শ জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচন কেন্দ্রিক দল গঠনের প্রবণতা ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 6 দলের 6 প্রার্থী লড়বেন দৌলতপুর কুষ্টিয়া 1 আসন থেকে। 14টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা 3,80,287 জন। এই আসনটিতে বড় বাধা হিসেবে রয়েছে মাদক সন্ত্রাস, সীমান্তে চোরাচালান এবং অবৈধ অস্ত্র। সকল প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জয়ের ব্যাপারে নিজেদের আশাবাদ ব্যক্ত করছেন। তবে এই আসনের প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশাই বা কি? কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুর দেশের অন্যতম বৃহৎ উপজেলা হিসেবে পরিচিত। এখানকার শান্তিপ্রিয় জনসাধারণের প্রত্যাশা অনেক, তবে ভেতরে যেন চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ।
আমরা সুব্যবস্থা পাই নাই, এই হয়রানি হওয়ার পরে কোনোটা হয় কোনোটা হয় না। ক্ষমতায় আসে সেই আপনার তো জনগণকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলায় তো কেউ সেরকম কেউ কিছু করে না। আমি চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক, জনগণের জন্য একটা গভর্নমেন্ট আসুক। ভোট দেন, আপনারা পাশে দাঁড়াবো, এটি করবো সেটি করবো, ভোট শেষে যার যার পকেট গরম শেষে ব্যস্ত। দীর্ঘদিনের একছত্র আধিপত্যের বিনাশ করে সৎ, যোগ্য এবং আস্থাভাজন প্রার্থীকে নির্বাচিত করার ব্যাপারে আশাবাদী এই আসনের ভোটাররা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও ভোটারদের নজরে বিএনপি জামায়াতের প্রার্থীরা। রাস্তাঘাট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণে রাখবে, দেশে ভালো প্রার্থী আমরা চাই। সৎ মানুষকে আমরা ভোট দেব, এর মধ্যে যোগ্য যে হবে তাকে ভোট দেব। আমাদের চাওয়াটা এমন নয়, যারাই সমস্যা সমাধান করতে পারবে এমন প্রার্থী। চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূল সহ প্রার্থীরা দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। তবে অবৈধ অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও করছেন কেউ কেউ। বলছেন এতে প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে। কিছু সন্ত্রাসী আছে, আমরা প্রশাসনকে বলছি সে যেই হোক তাকে আপনারা গ্রেপ্তার করেন। আমাকে যদি আল্লাহ তৌফিক দান করে আর আমার দল যদি ক্ষমতায় আসে, দৌলতপুর থানায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজ থাকবে না। এখনও অবৈধ অস্ত্রে ঝনঝনানি থাকার কারণে আমরা প্রত্যেকটা কেন্দ্রই আশঙ্কাজনক। আমরা সবই ঝুঁকিপূর্ণ মনে করতেছি। এগুলো সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ করব, এই অস্ত্রগুলো দ্রুত যেন ক্লোজ করেন। দৌলতপুর থানা থেকে যদি সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করে, তাহলে এখানে দুর্নীতিটা আগে দূর করব। দৌলতপুর থানায় কোনো ফায়ার সার্ভিস নাই, এই ফায়ার সার্ভিসটা যাতে একটা স্টেশন হয় সেটা নিয়ে আমি কাজ করব। 461 বর্গ কিলোমিটারের কৃষিপ্রধান এই আসনের জনসংখ্যা 4,82,981 জন। জননিরাপত্তা সহ জীবনমান উন্নয়নের দাবি ভোটারদের। আমরা ভালো চাই, ধরেন গরিবদের তাকাবে, সাহায্য করবে, এইটা আমরা ধরেন চাই। আমরা তো দেশটা ভালো চাই, শান্তি চাই। চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলবাজ মুক্ত ন্যায়পরায়ণ প্রার্থী চাচ্ছেন দৌলতপুর উপজেলার জনসাধারণ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম ইস্যু আইন শৃঙ্খলা রক্ষা। সর্বোচ্চ সতর্কতার কথা বলছে প্রশাসন, কিন্তু কুমিল্লায় বাস্তবতা বলছে ভিন্ন কথা। 18টি থানার বেশিরভাগেরই নেই পর্যাপ্ত সরকারি যানবাহন। ভরসা করতে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা সহ ভাড়ার গাড়ির ওপর। এভাবে চললে মানুষের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রায় 97 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কুমিল্লার লালমাই উপজেলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলে বিশেষ গুরুত্ব দেয়া হলেও এক্ষেত্রে লালমাই থানায় ভরসা সিএনজি অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত অন্য যানবাহন। থানার একমাত্র সরকারি গাড়িটি নষ্ট দীর্ঘদিন ধরেই, তাই টহল সহ যে কোনো প্রয়োজনে গাড়ি ভাড়া করতে হয় পুলিশকে। নিজস্ব গাড়ি না থাকায় পোহাতে হয় নানা সমস্যা। আমাদের এখানে সরকারি যানবাহনের সংকট থাকায় আমরা মূলত বাইরের থেকে পাবলিক যে সিএনজিগুলো ভাড়া চালিত, এগুলো নিয়ে আমরা দেশের লালমাই থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও মেঘনা থানাতেও রয়েছে মাত্র একটি করে গাড়ি। বাকি থানাগুলোতেও কম বেশি সংকট রয়েছে যানবাহনের। এতে ব্যাহত হচ্ছে সার্বিক কার্যক্রম। ভাড়া করতে হচ্ছে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস সহ বিভিন্ন বাহন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এই সংকট নিয়ে আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ ঠিকমতো সামাল দেয়া যাবে কিনা। পুলিশের জনবল সংকট এবং পরিবহন সংকট অত্যন্ত প্রকট, আর এই সমস্যা জিয়ে রেখে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কখনোই সম্ভব নয়। একটা জায়গা থেকে যদি কল দেয় ওখানে যাওয়ার জন্য তারা একটা গাড়ি ভাড়া করতে হয়, তারপর যেতে হয়, যার জন্য ওনারা মনে করেন ঠিক সময় পৌঁছাতে পারে না। সামনে এত বড় একটা মহাযজ্ঞ, তাদের নির্বাচন, সেখানে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় পেট্রোল ডিউটি করবার জন্য যেখানে প্রয়োজনীয় সময় সেখানে যাওয়া দরকার, সেখানে যেতে হলে তাকে তো দ্রুতগতির বা উন্নত মানের যানবাহন থাকা দরকার। খুব দ্রুত একটা সিজার লিস্ট করে কত থানায়, সব থানাগুলি কতগুলি গাড়ি দরকার, এটা রেন্ট গাড়ির মালিকের সাথে বসে আলাপ আলোচনা করে যদি তাদের থেকে সহযোগিতা নেওয়া যায় তাহলে গাড়ির অভাবটা আর হবে না। পুলিশ জানায় বিভিন্ন থানায় যানবাহনের ঘাটতি দীর্ঘদিনের। 24-এর ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ লাইন্স ও থানায় হামলার ঘটনায় 30টির মতো গাড়ি পুড়িয়ে দেয়ায় সংকট আরও বেড়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের জন্য গাড়ি রিকিউজেশন সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছেন কর্মকর্তারা।
কুমিল্লা জেলায় 11টি নির্বাচনী আসন রয়েছে এবং থানা হচ্ছে 18টি। আমাদের প্রায় 1491টি নির্বাচনী কেন্দ্র রয়েছে। তো বিশাল সংখ্যক যানবাহনের প্রয়োজন, সেটা আমাদের নেই। সেক্ষেত্রে আমরা গাড়ি রিকুইজিশন করবো, কিছু গাড়ি ভাড়া করবো, করে আমরা নির্বাচনটাকে সুন্দরভাবে সমাধান করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট যে বিষয়টা আছে হতে পারে। লালমাই তো আমাদের নতুন থানা এবং উপজেলা, সেক্ষেত্রে সেখানে হয়তো লজিস্টিকের কিছু ঘাটতি থাকতে পারে। আমরা আমাদের রিকুইজিশন করার সিস্টেম আছে, যে যতগুলো ভেহিক্যাল প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা করব। নির্বাচন কমিশন সচিবালয় সেভাবে নির্দেশ দিয়েছে। বর্তমানে কুমিল্লার 18টি থানায় 50টির মতো গাড়ি সচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত শুধু দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতিও। সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় এখন সেটি দেখার বিষয়। আর এই সমস্যার স্থায়ী সমাধান চান সচেতন মহল সহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফরিদপুর শহরের ব্যস্ততম আলিপুর এলাকায় আলিমুজ্জামান সেতুর ওপর থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটিকে বর্তমানে নিরাপদ দূরত্বে বালু চাপা দিয়ে রাখা হয়েছে। এটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষ টিম আসছে বলে জানিয়েছে পুলিশ। সকালে শহরের আলিমুজ্জামান সেতুর ওপর এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রায় 2.5 ঘন্টা পর সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সহায়তায় বস্তুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলিপুর বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হয়। ঢাকা রেক্সিন প্লাস্টিক চামড়া শু ম্যাটেরিয়াল ব্যবসায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। গাজীপুরের সফিপুর রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে এই আয়োজন হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ছিল প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি। আয়োজকরা জানান, সমিতির সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ব্যবসায়িক বন্ধন সুদৃঢ় করাই বনভোজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দেন। বনভোজনের জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেগাসাস লেদার্স লিমিটেডের হেড অফ সেলস আব্দুল মালেক। পেগাসাস ও যমুনা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি। এছাড়া রেক্সিন প্লাস্টিক চামড়া শু ম্যাটেরিয়ালস ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বনভোজনে উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয় অবগত আছেন, যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তর শিল্পগোষ্ঠী, দেশ ও দেশের মানুষের কল্যাণে সদা নিয়োজিত। পেগাসাস লেদার লিমিটেড যমুনা গ্রুপের অন্যতম সহযোগী শিল্প প্রতিষ্ঠান, যা সুদীর্ঘ 30 বছর ধরে বাংলাদেশে অত্যন্ত সফলতার সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। আমাদের এই সমিতি অনেক পুরাতন, বহুদিন যাবৎ আমরা এই রেক্সিন প্লাস্টিক ব্যবসা এই সমিতির মাধ্যমে আমরা রক্ষণাবেক্ষণ এবং সকল সদস্যের যে একটা কল্যাণের জন্য যে কাজ, আমরা এই কাজ করে যাচ্ছি। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর তীব্র শীতে জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন অঞ্চলে উঠানামা করছে তাপমাত্রার পারদ। দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। ঠান্ডা বেশি, এবার কুয়াশা বেশি, বেড়া করা অসুবিধে, কাজকামি করা যায় না, খুব কষ্ট। এই যে শীত, অন্ধকার, বাচ্চা খোচ্চাদের খুবই সমস্যা হয়ে গেছে। ভোলায় ঘন কুয়াশা, তীব্র শীতে ক্ষতির মুখে পড়েছে বড় বীজতলা। কৃষকরা জানান, ঠান্ডায় তাদের বীজতলাগুলো লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। ঋণ নিয়ে বীজতলা তৈরির পর এখন ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বীজতলা তৈরি না করার পরামর্শ কৃষি বিভাগের। গেল কয়েকদিন ধরেই কনকনে শীতে ভোগান্তিতে ভোলার মানুষ। দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও রাতে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। কয়েকদিনের মধ্যে বীজতলা পরিপূর্ণ হলে শুরু হবে বোরো আবাদ। তবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বেশিরভাগ বীজতলা।
সবুজ থেকে ধানের চারা হয়ে পড়ছে লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণের। এতে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। ভুক্তভোগীরা জানান, আরও কয়েকদিন এই আবহাওয়া থাকলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বীজতলাগুলো। বীজতলা হালাইছিলাম, অতিরিক্ত ঠান্ডার কারণে, কুয়াশার কারণে নষ্ট হয়ে যাইতে আছে, বীজতলা জ্বালা মরে যাইতে আছে আর লাল হয়ে যাইতে আছে। দিন লইয়া আমি জ্বালা ফালাইছি, এই জ্বালা 2বার নষ্ট হয়ে গেছে, আরেকবার ফালাইছি। এখন এবারও যদি নষ্ট হয়ে যায় স্যার, আমার দেওয়ার মতন কোনো ইয়া নাই। এই বীজ নষ্ট হইয়া গেলে শতকরা 95 জন লোক এই কৃষকে এই জমিন রুখতে পারবো না, এই জমিন পরবর্তী খিলে থাকবো। সার না দেখ, ওষুধ না দেখ, একটা পরামর্শ দেয় কৃষি যেভাবে বাঁচতে পারে, সেগুলি কিছুই দেখলাম না জীবনে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বোরো বীজতলা না করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়া বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখার কথাও বলছেন কর্মকর্তারা। নতুন করে যদি আমাদের বলি যে যেহেতু এখনো কিছুটা সময় আছে বীজতলা করার জন্য, অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে না, এবং অবশ্যই সেটা কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া অ্যাভয়েড করে। বাজার মূল্যের সাথে তেমন একটা সমস্যা হবে না। চলতি বছর জেলার 7 উপজেলায় ৩,৯০৫ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেষ করব ভিন্ন ধর্মী একটি খবর দিয়ে। শেরপুরে অনুষ্ঠিত হলো 200 বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা। ঘোড়দৌড় সহ বিভিন্ন খেলা দেখতে জড়ো হন হাজারো দর্শনার্থী। আয়োজকরা জানান, প্রতি বছর নবীনগর মহল্লার রোয়া বিলে বসে পৌষ মেলা। শেরপুর থেকে সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের পাঠানো ছবিতে দেখে আসি উৎসবের খণ্ডচিত্র। এটা ব্রিটিশের আমল থেকে পাইতেছে। আমরা ছোট নাগাতে জানি যে নবীনগর মেলা, পুষ মেলা আসলে ভালো লাগে, একটা বিনোদনের একটা জায়গা। ঘোড়াদৌড় হয়, বালিশ খেলা হয়, চেয়ার খেলা হয়, তো এগুলো উপভোগ করে ভালোই লাগে। আমি এখানে প্রায় 17 বছর ধরে আছি। আমার কাছে খুবই ভালো লাগে। আমি এবং আমার ফ্যামিলি সকলেই আমরা এখানে আসি এবং খুব আনন্দ উপভোগ করি। গাঙ্গি খেলা, কুস্তি খেলা, ঘোড়া দৌড় এবং বিভিন্ন আইটেমের কেনাকাটা ওসময় করতাম। বছর শেষে এরকম একটা আয়োজন হয়। বছর শুরুতে আমরা অনেকেই ডিসেম্বরের পরে জানুয়ারিতে অনেক আনন্দ পাই। একটা পৌষ মেলার মাধ্যমে সকলে একত্র হই।